আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। গ্রীষ্মের দুপুরের মতো ক্রোধান্বিত সূর্য, উত্তাপে উত্তপ্ত বেজন, ঝিমিয়ে আছে নিসর্গ। মেঘ ছাদের গাছগুলোকে দেখতে এসেছে। কিছুদিন মন খারাপ ছিল বলে ঠিকমতো ছাদে আসা হয়নি। গতকাল ফুপির সাথে ফোনে কথা বলার পর মনটা একটু হালকা হয়েছে। বন্যার প্রতি অল্প স্বল্প অভিমানের সমাপ্তিও ঘটেছে আজ। আবির জরুরি কাজে বাসায় এসেছে। সন্ধ্যার পর আবার বের হতে হবে। আবির নিজের রুমে যাওয়ার সময় মেঘের রুম থেকে ফোনের রিংটোন শুনেছে। খুব একটা গুরুত্ব না দিয়ে চলে গিয়েছিল। ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিল, আবারও সেই রিংটোনের শব্দ শুনতে পেল। আবির ভ্রু গুটিয়ে মেঘকে ডাকলো। উত্তর না পেয়ে কিঞ্চিত বিরক্ত হয়ে রুমে ঢুকলো। মেঘ রুমে নেই। টেবিলের উপর ফোনটা অনবরত বেজেই চলেছে। আবির এগিয়ে গিয়ে ফোনটা হাতে নিল। বেবি নামে সেভ করা নাম্বার দেখে কল রিসিভ করলো। আবির কিছু বলার আগেই ওপাশ থেকে বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো, হাই ননদিনী, কেমন আছো? কি করতেছো তুমি? অনেকক্ষণ যাবৎ কল দিচ্ছিলাম, রিসিভ করছিলে না কেন? তুমি কি এখনো রেগে আছো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করলো বন্যা। তৎক্ষণাৎ আবিরের কপালে ভাঁজ পড়ল। আবির অনিন্দ হেসে উষ্ণ স্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে, আমি তোমার ভাসুর বলছি। বন্যা থতমত খেয়ে কাপা কাপা গলায় আওড়ালো, আবির ভাইয়া? জি। বৈশাখ মাসের রৌদ্রোজ্জ্বল দিনে হঠাৎ ঝড় আসার মতো বন্যার উজ্জ্বল মুখশ্রীতেও হঠাৎ আধার নামলো। ধীরগতিতে নিজের কপাল চাপড়াচ্ছে। মুখের উপর কল কাটতে পারছে না, আবার কিছু বলতেও পারছে না। কিছুক্ষণ চুপ থেকে বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইয়া? বন্যা শান্ত গলায় আওড়ালো। আবির স্বভাবজাত হাসলো। বন্যার গলা যে কাঁপছে, আবির স্পষ্ট বুঝতে পারছে সেটা। তবুও স্বাভাবিকভাবে বলল, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে অন্য কারোর খবর ভালো না। ননদিনীর খোঁজখবর নেও ভালো কথা, কিন্তু মাঝে সাঝে তোমার বেপরোয়া জামাইয়ের খোঁজখবর একটু নিও। বন্যা মনে মনে বিড়বিড় করছে। লজ্জা আর কুণ্ঠায় চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ অনুভূতি চেপে প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, ভাইয়া আসলে ওরকম কিছু না। আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল, ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয়। রাগে অভিমানে কেবল সম্পর্কের অবনতিই হয়। আর হ্যাঁ, তোমাদের ননদ ভাবির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি। ভালো থেকো। আবির কল কেটে সরাসরি ছাদে গেল। মেঘের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল, আমি মানুষটা কি এতই খারাপ? আমার সাথে কিছু শেয়ার করা যায় না? আমার আপন ভাই বোন নেই বলে সুখে দুঃখের কথা জানা বা অনুভব করার সাধ্যও কি আমার নেই? আচমকা বলা কথাতে মেঘ চমকালো। ঘাড় কাত করে অস্ফুট কণ্ঠে বলল, কি হয়েছে আপনার? ননদিনীর খোঁজ নিতে তার ভাবি কল দিয়েছিল। তৃতীয় পক্ষ হওয়া সত্ত্বেও ভুলক্রমে আমি কল রিসিভ করে ফেলেছিলাম। তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বারবার কল আসতেছিল, আমি কল রিসিভ করে বলতে চেয়েছিলাম তুই সম্ভবত সাদে, কিন্তু তার আগেই সে সব বলে দিল। মেঘ হেসে বলল, কোনো ব্যাপার না ভাইয়ার ব্যাপারে আপনার থেকে লুকানোর মতো কিছু নেই, বরং আমার থেকে আপনি বেশি জানেন। বন্যাও ভাইয়াকে খুব ভালোবাসে, কিন্তু পরিস্থিতির চাপে মুখ ফুটে কিছু বলতে পারছিল না। আজ আমাকে জড়িয়ে ধরে খুব কান্না করছিল। আমার মনে হয় ওদের মানব অভিমান ভাঙানো উচিত, কিন্তু ফুপির কথা মনে পড়লে খুব ভয় হয়। কি করব বুঝতে পারছি না। এত ভেবে চোখের নিচে কালো দাগ ফেলতে হবে না। তোর রুমে শাড়ি রেখে এসেছি, আগামীকাল তোকে নিয়ে এক জায়গায় যাব। কয়েক মাসের পরিচিতির সুবাদে যদি মনে হয় আমাদের সম্পর্ক কিছুটা গভীর হয়েছে, তাহলে আশা করব আগামীকাল শাড়িটা পরবি। পূর্ণিমার আলোয় ঝলমলে রাতের অবসান ঘটে নতুন ভোরের সূচনা হয়েছে। মেঘের হৃদয়ের অন্তঃস্থলে কোকিল কুহুকি সুরে গান গাইছে। গতকাল আবিরের দেওয়া নীল রঙের শাড়িটার কথা যতবার মনে পড়ছে, ততবার প্রেমানুভূতিগুলো মনটাকে অস্থির করে তুলেছে। দুপুরের পরে আবিরের দেওয়া শাড়িটা পরে বেরিয়েছে। রিক্সা নিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছেছে। বিশালাকৃতির রেন্ট্রি গাছের নিচে একটা বেঞ্চে বসে আবিরের জন্য অপেক্ষা করছে। প্রিয় পুরুষের জন্য জীবনে প্রথমবার শাড়ি পরেছে মেঘ, তাই সব অস্বস্তি আজ লজ্জায় রূপ নিয়েছে। বাইকের শব্দে বুকটা আকস্মাৎ মোচড় দিয়ে উঠল। মেঘের আবছা দৃষ্টি পড়ল সেদিক। নীল রঙের পাঞ্জাবিতে আবিরের অবয়ব দেখে থুতনি ঠেকল টুটিতে। আবির সামনে এসে দাঁড়াতেই মেঘও উঠে দাঁড়ালো, তবে নজর স্থির ভূতলে। আবির এক মুহূর্ত দেরি না করে মেঘের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল।
একগুচ্ছ হলুদ গোলাপ ধরে নেশাক্ত কণ্ঠে বলল, তুই আমার মন পিঞ্জরে নিপট অপ্রমাদিতিতে থাকা এক অন্তশীল ক্ষীণত্ব, আমার অনুভূতির রাজ্যের তৃষ্ণাত্ম কাব্য। তুই আমার প্রণয়ের প্রদাহের সেই পূর্ণতা, অপ্রমেয় নীলাম্বরের অসীমত্ব, ছাড়ানো স্নিগ্ধতা। তুই আমার অবসন্ন হৃদয়ের অস্ফুট প্রফুল্লতা, আবিরের প্রণয়ের একমাত্র পরিণীতা। সমগ্র ধরাতলকে সাক্ষী বলতে চাই, ভালোবাসি মেঘ, আমি তো ভালোবাসি তোকে। মেঘের নীল রঙের শাড়িতে সাদা সুতার ডিজাইনের মাঝে ছোট ছোট স্টোনগুলো রোদের আলোতে ঝলমল করছে। ক্ষীণ হওয়ায় আবিরের চোখ মুখে আলো পড়ছে বারবার। অদ্ভুত এক অনুভূতি মেঘের মন রাঙিয়ে দিচ্ছে। হার্টবিট বেড়েছে কয়েক গুণ। লজ্জায় আবিরের চোখে চোখ রাখতে পারছে না। আবিরের অপলক দৃষ্টিতে বিপন্ন প্রায়। বক্ষস্থলের ইতস্ততা কাটিয়ে আবিরের হাত থেকে গোলাপগুলো নিল। আবিরের দু চোখ প্রীত। মেঘ এত সহজে আবিরের দেওয়া ফুল গ্রহণ করবে সেটা বোধ হয় আন্দাজ করতে পারেনি। আবির উঠে দাঁড়ালো। নীল শাড়িতে দণ্ডায়মান নীলপরীর দিগল চোখে চোখ রেখে মিষ্টকণ্ঠে শুধালো, তুই ভালোবাসিস আমাকে? মেঘ লাজুক হেসে চিবুক নামালো। অত্যন্ত মোলায়েম কণ্ঠে আড়ালো, জি ভালোবাসি। সত্যিই ভালোবাসিস? সত্যি সত্যি ভালোবাসি। বিশ্বাস না করলে রূপকথার গল্পের তেঁতুল গাছের পেতনিটাকে জিজ্ঞেস করতে পারেন। সে যদি না করে? মেঘ শব্দ করে হেসে বলল, জিজ্ঞেস করার জন্য তানাকে পাবেন কোথায়? আবিরের অদরে কিঞ্চিত ত্রপার হাসির দেখা মিলল। এই হাসিতেই মন্ত্রমুগ্ধ মেঘ। পুরুষের দায়িত্ব, যত্ন, সম্মানের পর যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো অকপট হাসি। নারীর দুঃখে পুরুষকে কাঁদতে হয় না। চোখের পানি মুছে মাথায় হাত বুলালেই নারীর হৃদয়ে সান্ত্বনার সুর বাজে। কিন্তু নারীর সুখে পুরুষকে হাসতে হয়। নারীর মনকে পুরোপুরি প্রশান্ত করতে হলে অবশ্যই হাসতে হয়। যে পুরুষ মন খুলে হাসতে জানে না, নারীর চোখে সে দুর্বল পুরুষ। প্রিয় নারীর বুকে হৃৎস্পন্দনের গতি বাড়ানোর জন্য প্রিয় পুরুষের প্রাণখোলা হাসিই যথেষ্ট। মুগ্ধতার মায়াবী চাদরে আবৃত পতনমুখ বিকেল। শহরের বুকে দাঁড়িয়ে থাকা দাম্ভিক ইমারতের চূড়ায় সূর্যরশ্মি আছড়ে পড়ছে। অজানার চলন্ত ট্রেনের শব্দ কানে বাজছে। কোলাহলে পূর্ণ নগরীর সবাই ক্লান্ত প্রায়, তবুও অশ্রান্ত থাকার চেষ্টায় মগ্ন সবাই। শহরের বাইরে অনেকটা দূরে ছোট একটা বাজার, তার আশেপাশে বেশ কয়েকটা বাড়ি। সেখানেই বাইক থামালো আবির। নামলো মেঘ। আবিরের বেখেয়ালি দৃষ্টি মেঘের এলোমেলো হয়ে যাওয়া শাড়ির কুচিতে। আবিরের হাসি মাখা চোখের উদাস দৃষ্টিতে মেঘের অবাধ্য মন বাধ্য হলো। অগোছালো কুচি ঠিক করতে ব্যস্ত হলো। আবির সঙ্গে সঙ্গে আটকে দিল মেঘকে। প্রেমের বাসনায় জমতে থাকা অপূর্ণ ইচ্ছেগুলো ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। আবিরের নিগুড় অনুরক্তি, বাচ্চার মতো যত্ন করে আগলে রাখার স্বভাব মেঘকে ভীষণ রকমে আকৃষ্ট করছে। শাড়ির কুচি ঠিক করতে করতে আবির প্রেমাসক্ত কণ্ঠে বলল, শাড়ি পরে বারংবার আমার হৃদস্পন্দনে আলোড়ন তোলাটা তোর দায়িত্ব হয়ে থাকুক। তোর অগোছালো কুচি গুছিয়ে দেওয়াটা না হয় আমার কর্তব্য হয়েই থাকলো। মেঘ বিস্মিত, বিমোহিত। আবিরের প্রেমাসক্তিতে অত্যাসক্ত। মেঘের জোরালো হৃৎস্পন্দন শব্দ বাইরে থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। সূর্যের লালচে আলোয় মেঘের উজ্জ্বল মুখশ্রী গুরুতর পর্যায়ে রঙিন দেখাচ্ছে। আবিরকে অনুসরণ করে কয়েক কদম সামনে এগোতেই একটা ডুপ্লেক্স বাড়ি দেখে থমকালো। গেটের দুই পাশে দুইটা বাগান বিলাস গাছ, গাঢ় গোলাপি ফুলে সুসজ্জিত প্রতিটা ডাল। মাটিতে অবলীলায় অসংখ্য ফুল পড়ে আছে। গেটের মাঝ বরাবর স্পষ্ট অক্ষরে লেখা, স্পেরোর ড্রিম হাউস। মেঘের কল্পনার ক্যানভাসে আঁকা স্বপ্নের বাড়ির মতো হুবহু তৈরি করা এই বাড়িটা। আবির মোলায়েম কণ্ঠে বলল, মাই ডিয়ার স্পেরো, ওয়েলকাম টু ইউর ড্রিম হাউস। ইটস আ স্মল গিফট ফর ইউ। মেঘের চোখে উপচে পড়া বিস্ময়। আবিরকে অনুসরণ করে ঢুকলো বাড়িতে। রং বেরঙের ফুলে সাজানো একটা বাড়ি। রাকিব রাসেলরা বেশ কয়েকজন মিলে বাড়িটা সাজিয়েছে। আবির মেঘকে নিয়ে সারা বাড়ি ঘুরে অবশেষে ছাদে এসেছে। সন্ধিকুঞ্জের মতো এই বাসার ছোট ছাদেও ফুলের গাছের সমাহার। কাঠগোলাপ গাছে আজই ফুল ফুটেছে। নিষ্প্রভ গুদুলিতে কাঠগোলাপ ফুলটা আবির খুব যত্ন সহকারে মেঘের কানে গুঁজে দিল। মেঘ নিষ্পলক চোখে কেবল আবিরকেই দেখছে। এই গুদুলি লগ্নে দুজনের প্রণয়ের নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছে। 7 সাগর আর 13 নদী পার হয়ে তুমি আসতে যদি, রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি। এই গানটা মেঘের জীবনের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে। রূপকথার গল্পের মতো আবির 7 সাগর আর 13 নদী পার করে মেঘের জীবনে এসেছে। আবেগশূন্য মস্তিষ্কে প্রণয়ের বিমূঢ়তা ছড়িয়েছে। রূপকথার রাজকুমারের মতো অফুরন্ত ভালোবেসেছে। আর কি চাই মেঘের জীবনে?
আবির ভ্রু নাচানো মাত্র আকাশচুম্বী লজ্জায় মেঘ চিবুক নামিয়ে নিল। ক্ষীণ হেসে আলতোভাবে মেঘের দুই গাল স্পর্শ করল। আবিরের অনাকাঙ্ক্ষিত স্পর্শে মেঘের হৃদয়ে তুলপাড় করা রং বেরঙের অনুভূতিগুলো হঠাৎই নিস্তব্ধ হয়ে গেল। অস্বস্তিতে ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে কোনো এক অন্ধকারাচ্ছন্ন ভূখণ্ডে পদার্পণ করতে। আবির অনুচ্চ কণ্ঠে বলল, বাড়িটা পছন্দ হয়েছে? মাশাআল্লাহ, বাড়িটা অনেক সুন্দর। প্রয়োজনীয় সব কাগজপত্র রেডি আছে, একটু পরেই তোকে দিয়ে দেব। এখন থেকে এই বাড়ির আইনসম্মত মালিক তুই। এটা একান্তই তোর বাড়ি, ছোটবেলায় কল্পনা করা তোর স্বপ্নের বাড়ি। আজ আমি অনেক খুশি, কারণ আমার স্পেরোকে দেওয়া কথা আজ পরিপূর্ণভাবে রাখতে পেরেছি। মেঘের মুখের পেশিগুলো শক্ত হয়ে গেল। নিশ্চুপ মেঘের দৃষ্টিতে কৌতূহল, অথচ মুখ ফুটে কিছু বলতে পারছে না। মেঘ জোরপূর্বক সচকিত হয়ে আওড়ালো, মানে? মেঘের ফর্সা লাজুক আদল মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। নাকের ডগায় মুক্তোর মতো বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মেঘের উদ্বেজিত মনোভাব চোখে মুখে ফুটে উঠেছে। এলোপাতারি প্রশ্নেরা মেঘের মস্তিষ্কে অনুসরণ শুরু করেছে। মেঘ অসহায় মুখ করে আবিরের চোখের দিকে তাকিয়ে আবার প্রশ্ন করল, আমার কল্পনার বাড়ির কথা আপনি জানলেন কিভাবে? আমি তো কাউকে বলিনি কথা। আর আপনি আমাকে কি কথা দিয়েছিলেন? আবির পকেট থেকে ফোন বের করে সময় দেখলো। হঠাৎই ব্যস্ততার ভান করে প্রখর তপ্ত স্বরে বলল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চল চল, যেতে হবে এক্ষুনি। আবির এক পায়ে গুতেই মেঘ আবিরের শার্ট আঁকড়ে ধরল। আবির দাঁড়ালো, কিন্তু সরাসরি মেঘের চোখের দিকে তাকালো না। মেঘ ভারী কণ্ঠে বলল, আপনি কথা সম্পূর্ণ না করে চলে যাচ্ছেন কেন? আবির নীরের দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি তোকে ভালোবাসি। পৃথিবীর সবকিছু মিথ্যে হলেও এই কথাটা চিরন্তন সত্যি। তুই রাতভর দুশ্চিন্তা করলেও সবশেষে একটা কথাই মনে রাখবি, আমি আবির সর্বক্ষণ তোর পাশে হিতশীর ছায়া হয়ে থাকবো। আর কিছু তোর না ভাবলেও চলবে। আপনি আমাকে ভালোবাসেন, এটা এতদিন বললেন না কেন? ভালোবাসা মুখে বলে হয় না পাগলি, তোকে নিজে থেকে অনুভব করতে হয়। আর আমি সেই অপেক্ষাতেই দিন গুনছিলাম। আচ্ছা মেঘ, তুই আমাকে কতটা ভালোবাসিস? যতটা ভালোবাসলে আপনার হৃদয়ের প্রতিটা অনুনাদে আমার নাম শোনা যাবে, ঠিক ততটা ভালোবাসি। আবির গম্ভীর মুখে ত্রাস, চোখ বন্ধ করে নাক টেনে শ্বাস নিল। সহসা চোখ মেলে অধীর কণ্ঠে জানতে চাইল, ধর বাসায় আমাদের বিয়ের কথা উঠলো, আব্বু অথবা চাচ্চু রাজি হলো না, তখন যদি তোকে আবির অথবা পরিবার দুটা থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয়, তুই কি করবি? বেছে নিতে পারবি আমাকে? মেঘ শীতল চোখে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন, কিন্তু কি আর করা, প্রশ্নে যেহেতু করেছেন উত্তর তো দিতেই হবে। সত্যি সত্যি এই প্রশ্নের মুখোমুখি হলে আমি অন্তর্দাহে মনকে পুড়িয়ে নির্দ্বিধায় বিয়ে করে নেব। কাকে? আব্বুর পছন্দ করা ছেলেকে। কি? আপনি যা শুনেছেন তাই। আগে হোক বা পরে, আমি আব্বুর পছন্দের ছেলেকেই বিয়ে করব, মিলিয়ে নিয়েন। তাই? মেঘ ফিক করে হেসে বলল, আদুরে ভঙ্গিতে বলল, আমি তো বললামই আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করব, আর সেই পছন্দের ছেলেটা আপনিই হবেন ইনশাআল্লাহ। আমি প্রথমত ফুপ্পির সাথে আব্বু বড় আব্বুর সম্পর্ক ঠিক করব। বড় আব্বু ফুপ্পিকে একবার মেনে নিলে আমাদের অবশ্যই মেনে নিবেন। আচ্ছা, আব্বুরা তো কত ভালোবাসেন আমাদের, বিয়েটা কি সত্যিই মানবেন না? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, জানি না, শুধুমাত্র বাসায় মানানোর চেষ্টায় গত 3 বছর যাবৎ সবার অগোচরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমি আমার বাবা মায়ের একমাত্র ভরসা, তারা আমাকে অনেক ভালোবাসেন। একজন দায়িত্বশীল ছেলে হিসেবে আমাকেও আজীবন তাদের পাশে থাকতে হবে। আমি নিজের ইচ্ছেতে কোনোদিন আব্বু আম্মুর সাথে সম্পর্ক নষ্ট করব না। শুধুমাত্র তাদের চোখে যোগ্য হওয়ার জন্য নিজের কোম্পানি শুরু করেছি। তোর স্বপ্ন সাথে তাদের দেখানোর জন্য আলাদা বাসা করেছি। তারা যোগ্যতা চাইলে আমি জোর গলায় বলতে পারবো, হ্যাঁ আমি তোকে বিয়ে করার জন্য যোগ্য। তোকে পাওয়ার জন্য আব্বু চাচ্চুর দেওয়া যে কোনো শর্ত মেনে নিতে রাজি। তবুও আমার তোকে লাগবে। কিন্তু তারা যদি আমাদের সম্পর্কে মেনে না নেন বা তোকে ছাড়ার কথা বলেন, তারপর কি হবে আমি জানি না। বাসায় কি এখনই জানাবেন? না, পুপির বিষয়টা নিয়ে ভাবছি, দেখি কোনোভাবে ঠিকঠাক করতে পারি কিনা। তোকে বাসাটা না দেখিয়ে থাকতে পারছিলাম না, মনের কথাগুলো প্রকাশ না করেও থাকতে পারছিলাম না। যদিও কথাগুলো অসম্পূর্ণ, বাকি কথা বিয়ের পর বলবো। সুসময়ের পাশে থাকার মানুষের অভাব না হলেও দুঃসময়ে কাছের মানুষের অভাব বড় কষ্ট দেয়। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে তানবীরের শরীর যখন প্রশান্তি চাইছে, তখনই অপরিচিত এক নাম্বার থেকে কল এলো। মুখে বিরক্তির ভাব নিয়ে কলটা রিসিভ করলো।
ফোনের অপর পাশ থেকে একাধিক মেয়েলি কণ্ঠের কান্নার তীব্র শব্দ ভেসে আসছে। হাউমাউ করে কাঁদছে। কিং কর্তব্য বিমূঢ় তানবীর ভীষণ রকমে আশ্চর্যান্বিত হলো। কারা কাঁদছে, কেন কাঁদছে, কিছুই বুঝতে পারছে না। তানবীর কিছুক্ষণ নীরব থেকে ভীতিকর কণ্ঠে ডাকলো, হ্যালো, কে? কান্নার মাত্রা অনিয়ত। কান্নারত এক মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল, আমি বন্যা, আপনি কি ব্যস্ত? বন্যার নাম শুনেই তানবীরের হৃদয়ে ভয়ানক কম্পন অনুভব হলো। অভিমানের পাল্লা যতই বাড়ি হোক না কেন, ভালোবাসার মানুষের ভেজা কণ্ঠের সামনে সব অভিমান তুচ্ছ। তানবীর আতঙ্কিত কণ্ঠে আওড়ালো, কাঁদছো কেন, কি হয়েছে? বন্যা ক্রন্দিত কণ্ঠে শুধু বলল, আব্বু। মেয়েটার মুখ থেকে কথা বের হচ্ছে না। 2-3 বার কেবল আব্বু আব্বু করলো। এর মধ্যে কল কেটে গেল। মুহূর্তে সবকিছু এলোমেলো হতে শুরু করলো। তানবীরের শরীর কাঁপছে, ভেতরটা শূন্য হয়ে গেছে। তানবীর শোয়া থেকে উঠে বসলো। কল ঘুরালো সেই নাম্বারে, কিন্তু নাম্বার বন্ধ। দিশেহারা তানবীরের মগজ জুড়ে ত্রাসের রাজত্ব। বন্যার নাম্বারে কল করলো, কিন্তু রিসিভ হলো না। এক হাতে ফোন, কলের পর কল দিচ্ছে সেই নাম্বারে, অন্য হাতে টেবিলের উপর থেকে বাইকের চাবি নিয়ে ছুটলো। অন্ধকারে নামতে গিয়ে 2-3 জায়গাতে হোঁচট খেলো, কিন্তু সেদিকে হুঁশ নেই ছেলেটার। নিস্তব্ধ রজনী, জনমানব শূন্য গলিতে 2-3টা কুকুর অপরিচিত মানুষ দেখে একাধারে চিৎকার করছে। তানবীর বন্যাদের বাসার সামনে এসে বাইক থেকে নামলো, ছুটে গেল বাসার দিকে। গেটের সামনে সিলভার রঙের বড় একটা তালা ঝুলছে। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। নিরুপায় হয়ে পাশের বাসার কলিং বেল বাজালো। কয়েক মিনিট ডাকার পর এক বয়স্ক মহিলা এসে দরজা খুললেন। তানবীরের বেহাল দশা দেখে জিজ্ঞেস করলেন, বন্যাদের খুঁজে এসেছো বাবা? জি। বন্যারা কোথায় বলতে পারবেন প্লিজ? বন্যার আব্বুকে নিয়ে এইমাত্র হাসপাতালে গিয়েছে, তাড়াতাড়ি যাও। তানবীরের বুকের ভেতরটা ধরাস ধরাস করে কাঁপছে, দু চোখ ঝাপসা হয়ে আসছে। অসহনীয় যন্ত্রণায় বাইক চালাতে কষ্ট হচ্ছে, হাত কাঁপছে অবিরাম। হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে 2 হাতে মুখ চেপে বন্যা বসে আছে, পাশেই বন্যার ভাই বসা। বন্যাকে দেখেই ছুটে গেল তানবীর। আলতোভাবে মাথায় হাত রাখতেই বন্যা চোখ তুলে তাকালো। লাল টুকটুকে দু চোখ তানবীরকে দেখেই কুলহারা নদীতে রূপ নিল। তানবীরের গলা কাঁপছে, বিমর্ষ গলায় আওড়ালো, আঙ্কেলের কি হয়েছে? স্ট্রোক। আঙ্কেল কোথায় এখন? ডাক্তার আসলে ইসিসি করাবে। তানবীর শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ, আমি দেখছি। তানবীর দ্রুত এগিয়ে গেল। বন্যার আম্মু আর বোন আব্বুর কাছে বসে আছে। তানবীরের বলা সামান্য একটা বাক্য বন্যার নিকট অসামান্য মনে হচ্ছে। বন্যাদের জীবনে আব্বু ব্যতীত গার্ডিয়ান বলতে আর কেউ নেই, বড় কোনো ভাই নেই, ভরসা করার মতো মানুষ নেই। চোখের সামনে আব্বুর অসুস্থতায় এক প্রকার দিশেহারা হয়েই কল দিয়েছিল তানবীরকে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বন্যা দেওয়ালে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বেঞ্চে বসে আছে। ডাক্তারের সঙ্গে কথা বলা, রিপোর্ট দেখানো সহ যাবতীয় কাজ তানবীর একাই সামলাচ্ছে। বন্যার বোন আর আম্মু তানবীরের দায়িত্ববোধ দেখে অবাক না হয়ে পারল না। তানবীর এগিয়ে এসে বন্যার বোনকে রিপোর্টগুলো দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপু, রিপোর্টগুলো রাখুন, কিছুক্ষণ পর বিভাগীয় প্রধান আসবেন, ওনাকে রিপোর্টগুলো দেখিয়ে নিলে ভালো হবে। বৃষ্টি মৃদুস্বরে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না আপু, কোনো সমস্যা হলে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। বৃষ্টি মলিন হাসল। বন্যার আব্বু সারা রাত যাবৎ তানবীরের কার্যকলাপ দেখছেন, কিন্তু মুখে কিছুই বলছেন না। এর মধ্যে মেঘকে নিয়ে আবির এসেছে। বন্যার আব্বুর সঙ্গে দেখা করে মেঘ বন্যার কাছে চলে গেল। আবির বন্যার আম্মুর সঙ্গে কথা বলছেন। মেঘ বন্যার পাশে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো, বন্যা। বন্যার গালে শুকনো পানির দাগ এখনো স্পষ্ট। মেঘের ডাকে চোখ মেলল। মেঘকে দেখে 2 হাতে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মেঘের 2 চোখে ছলছল করছে। শীতল কণ্ঠে বলল, আঙ্কেল এখন সুস্থ আছেন? তুই কান্না করিস না প্লিজ। বন্যা কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি রাতে তোকে অনেকগুলো কল দিয়েছি, তুই রিসিভ করছিলি না। তামিম, মিনহাস, ওদের নাম্বার মুখস্থ নেই। আমার ফোনটাও বাসায় ফেলে আসছি, তাই নিরুপায় হয়ে তোর ভাইয়াকে কল দিয়েছিলাম। আমি কি তোকে কিছু বলেছি? আমি কল রিসিভ করতে পারিনি, তার জন্য সরি। রাতে জানতে পারলে রাতেই চলে আসতাম। সত্যি? বন্যা নাক টেনে ভেজা চোখে তাকিয়ে বলল, তুই হয়তো ভাববি আমি স্বার্থপর, প্রয়োজনে তোর ভাইকে ব্যবহার করছি। বন্যার চোখে অসহায়ত্বের ছাপ। মেঘ বন্যার চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, শোন, প্রয়োজনে যাকে পাওয়া যাবে না, আর যাই হোক সে কখনো প্রিয়জন হওয়ার যোগ্য না। বন্যা কিছু বলতে যাচ্ছিল, মেঘ সত্তর থামিয়ে দিয়ে বলল, এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি। খেয়েছিস কিছু? বন্যা ধীর কণ্ঠে জবাব দিল, না।
মেঘ কপট রাগী স্বরে চিৎকার করলো, ভাইয়া কি করছে এখানে? এত কেয়ারলেস হলে কিভাবে হবে? বন্যা মেঘের দু হাত চেপে ধরে শান্ত গলায় বলল, প্লিজ তাকে কিছু বলিস না। সারা রাত যাবৎ ছুটোছুটি করছেন। মেঘ মুচকি হেসে বলল, বাহ, এখনই এত চিন্তা। বন্যার আব্বুকে বাসায় নেওয়া হয়েছে। আবির চলে গেলেও মেঘ বন্যাদের সঙ্গে বাসায় গিয়েছে। কিছুক্ষণ পর তানবীর ওষুধ নিয়ে বাসায় এসেছে। ততক্ষণে বন্যার আব্বুকে দেখতে গ্রাম থেকে আত্মীয়রা ছুটে এসেছেন। হাসপাতালে খুব একটা অস্বস্তি না লাগলেও আত্মীয়দের সামনে যেতে তানবীর খুব অস্বস্তিতে ভুগছে। মেঘ বৃষ্টি কারোরই কোনো হদিশ নেই। হঠাৎ বন্যাকে দেখে আস্তে করে ডাকলো। তানবীরের ডাক শুনে আত্মীয়দের মাঝখান থেকে বন্যা উঠে এসেছে। সবার নজরে না পড়লেও ঘটনা বন্যার আব্বুর নজর এড়ায়নি। তানবীর ওষুধগুলো দেখিয়ে দিতে দিতে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আঙ্কেলকে দুশ্চিন্তা কম করতে বলো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। বন্যা নীরবে শ্বাস ছেড়ে বলল, তার কোনো প্রয়োজন হবে না, ধন্যবাদ। সেই তো পর মানুষের মতোই আচরণ করলে, ভালো থেকো। কখনো আপন ভাবলে। এটুকু বলেই থেমে গেল। মাথা নিচু করে চুপচাপ বাসা থেকে বেরিয়ে গেল। বন্যা কিয়ৎক্ষণ দরজার পানে চেয়ে থেকে ওষুধ নিয়ে আব্বুর রুমে ঢুকলো। গত রাতের ক্লান্তিতে তানবীর বিকেলে বাসায় ফিরেই ঘুমিয়েছে। মেঘ সন্ধ্যার দিকে বাসায় এসে আব্বুকে সব ঘটনা খুলে বলল। অকর্মা অপদার্থ ছেলের গুণগান শুনে মোজাম্মেল খান বিস্মিত। তখনই আলী আহমেদ খান বাসায় ঢুকলেন। মোজাম্মেল খানকে সোফায় দেখে উঁচু গলায় বললেন, আগামীকাল বাসায় মেহমান আসবে। কে আসবে ভাইজান? আসাদ ভাই, আয়মান, আদনান সবাই আসবে। তারা হঠাৎ বাসায় আসবে কেন? কেন আসবে তা আমি কি করে বলবো? হঠাৎ রাস্তায় দেখা হলো। আসাদ ভাই নিজ থেকে বললেন আমাদের বাসায় আসবেন। মুখের উপর নাট্য করা যায় না। মোজাম্মেল খান বিরক্তি স্বরে বললেন, বেড়াতে আসবে ভালো কথা, কিন্তু আমার মেয়ের ব্যাপারে যেন কোনো কথা না বলে। মেঘ কৌতূহলী চোখে তাকিয়ে প্রশ্ন করলো, আমার ব্যাপারে কি কথা বলবে আব্বু? তোমার এসব জানতে হবে না, রুমে যাও। আব্বুর কথা শুনে মেঘ কি বুঝলো কে জানে। মুচকি হেসে এক ছুটে নিজের রুমে চলে গেল। সহসা আবিরকে মেসেজ লিখলো, এই যে শুনছেন। মেঘের মেসেজ পৌঁছাতে সময় লাগলেও আবিরের কল আসতে এক মুহূর্ত সময় লাগলো না। মেঘ মুচকি হেসে কলটা রিসিভ করলো। টর্নেডোর গতিতে আবিরের অদরে হাসি ফুটলো। হৃদিতে প্রেমের বাসনা জীবন্ত হলো। গভীর নিঃশ্বাসে উদ্বিগ্ন মনের উদ্বেগ ঠেলে অদরে হাসি টেনে ডাকলো, স্পেরো, কি করছেন আপনি? প্রিয়তমার শ্রুতিমধুর কণ্ঠে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করছে। আবির অত্যন্ত নমনীয় কণ্ঠে আওড়ালো, হঠাৎ সন্ধেবেলায় আমাকে স্মরণ করার কারণ কি? মিস করছিস নাকি? আবিরের প্রশ্নের উত্তর না দিয়ে মেঘ মুখের উপর বলে বসলো, আপনি আমাকে মাফ করে দিয়েন। মেঘের কণ্ঠস্বর ভারী। আবির খানিক থেমে ঠান্ডা কণ্ঠে শুধালো, কি সমস্যা তোর? অনেক ভেবে দেখলাম আমি আপনাকে যে পরিমাণ কষ্ট দিয়েছি সেই কষ্ট আমি আজীবন ভালোবেসেও পরিশোধ করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু সেটা আপনার ভালোবাসার কেবলমাত্র 1% হবে। আবির মৃদু স্বরে বলল, সমস্যা নেই, তোর 1% আর আমার 99% ভালোবাসার ফলস্বরূপ আমাদের আহিয়ার আগমন হবে। মেঘ অতর্কিতে প্রশ্ন করল, আহিয়াকে? আবির ভীরু হেসে বলল, সাজ্জাদুল খান আবির ও মাহদিবা খান মেঘের অনাগত সন্তান ফাউজিয়া খান আহিয়া। মেঘের বুকের ভেতর প্রেমের ঢেউ আশ্রে পড়ছে। দু চোখ লজ্জায় অসার আকস্মাৎ বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। ললাটের সেদের কণা চিকচিক করছে। শুভ্র কপল লালচে বর্ণ ধারণ করেছে। কণ্ঠনালীর কম্পনে কথা বলার জোর পাচ্ছে না। নিজেকে সামলানোর প্রাণপণ চেষ্টা করছে। অভিমানে না হোক, ভালোবাসায় আবির যে তার থেকে কয়েক কাঠি উপরে, সেই প্রমাণ মেঘ বহুবার পেয়েছে। লাজে অসার মেঘের মন লাজুকতায় রাঙা লজ্জাবতীর মতো লুকিয়ে যেতে চাচ্ছে। আবিরের প্রেম প্রেম পাগলামির কাছে মেঘের অভিনয় অহেতুক জেনেও শেষ চেষ্টা করল। ঢোক গিলে অশান্ত মনে যৎসামান্য স্বস্তির শ্বাস টেনে বলল, আমি দোয়া করি আপনি আপনার আহিয়াকে নিয়ে খুব ভালো থাকুন, শুধু আমাকে মাফ করে দিয়েন। কেন, তোকে হঠাৎ মাফ করতে যাব কোন দুঃখে? তাছাড়া আমার মেয়ে নিয়ে আমি একাই বা ভালো থাকবো কেন? শোন, আমি ভালো থাকলে তোকে নিয়েই ভালো থাকবো, আর খারাপ থাকলে তোকে নিয়েই থাকবো। হিংসুটে মেয়ে, ভয় নেই, আহিয়ার জন্য তোর ভালোবাসার ভাগ কমবে না কখনো। মেঘ নাক টেনে ভীত কণ্ঠে বলল, সেজন্য বলছি না, আমি তো আগেই বলেছি আপনার ভালোবাসা নিখাত বিশুদ্ধ, হয়তো সারা জীবন তেমনটাই থাকবে। আপনি আমাকে এত ভালোবেসেছেন যে এখন আপনার ভালোবাসার সামনে নিজেকে তুচ্ছ মনে হচ্ছে। ভালোবাসার পরীক্ষায় আপনি নির্দ্বিধায় বিপুল ভোটে জয়ী হবেন, কিন্তু আমি সাংঘাতিকভাবে নিষ্ক্রিয় হব। আপনার সামনে মুখ দেখানোর মতো অবস্থা পর্যন্ত থাকবে না আমার। ধনী গরিবে প্রেম হলেও ভালোবাসার পরীক্ষায় পাশ পেলে কখনো প্রেম হয় না। আবির ভাই,
আমি সিদ্ধান্ত নিয়েছি। আবির নিরুদ্যম কণ্ঠে শুধালো, থেমে গেলি কেন? আমাকে ছেড়ে ভালো থাকার সিদ্ধান্ত নিশ্চয়ই নিসনি। ভুল করেও যদি এমন সিদ্ধান্ত নেওয়ার কথা স্বপ্নেও দুবার ভেবেছিস, তাহলে তোর ভাবনাকে খুন করতে আমি একবারও ভাববো না। মেঘ মেঘ আমতা আমতা করে বলল, আমি আসলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো সিদ্ধান্ত। আমি এমনিতেই বাসায় আমাদের বিয়ের কথা বলতাম। তুই যেহেতু নিজ থেকে বলতেছিস, তাহলে আর কোনো চিন্তা নেই। আমাকে কিছুদিন সময় দে, ভাইয়ার বিয়ের পরপরই কথা বলবো আমি। তুই একদম চিন্তা করিস না, বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া শুরু কর। আমার সিদ্ধান্ত প্রস্তুতি সব নেওয়া শেষ। আব্বুর পছন্দের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটা একদম আমার মনের রাজকুমারের মতো। বাসার সবাই অনেক খুশি, আর তাদের খুশিতেই আমার খুশি। আবির অধীর কণ্ঠে শুধালো, ফাজলামো করতেছিস? ফাজলামো করবো আপনার সাথে, তাও আবার আমি? তোকে আমি রন্ধ্রে রন্ধ্রে চিনি, তুই যে কোন লেভেলের ফাজিল একটা আমি খুব ভালো করে জানি। সন্ধ্যাবেলা নিশ্চয়ই সাদে গিয়েছিলি। শেওড়া গাছের পেতনিটার ভর করেছে, তাই আবল তাবল বলতেছিস, তাই না? মেঘ বুক খুঁড়ে বিষাদে শ্বাস ছেড়ে বলল, শোনেন মিস্টার খান, আমি একটু আধটু ফাজিল হতে পারি, তাই বলে নিজের বিয়ে নিয়ে ফাজলামো করব এতটা ফাজিল হয়নি এখনো। আপনাকে বিয়ে করলে আমি জিতে গিয়েও হেরে যাব, কারণ আপনার ভালোবাসায় আমি উন্মাদ হয়ে যাব। তার থেকে ভালো আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করব, যাকে আমার ভালোবাসায় উন্মাদ বানাবো। আমাকে ছেড়ে থাকতে পারবি তুই? তাকে ছেড়ে ভাবতে পারছি না কিছুই। তুই শুধু আমার, আমি শুধু তার। আবিরের বিয়ে করা বউ তুই। উপরওয়ালা ব্যতীত কে তোকে আমার থেকে আলাদা করবে? তুই চাইলেও তুই আমার, না চাইলেও তুই শুধু আমারই। তুই আমার আমরণ আগলে রাখা অমূল্য সম্পত্তি, যার দখলদারিত্বে আমার নাম লিখিত অলরেডি। বিয়ে করা বউ মানে আপনি বললেই হলো? আজে বাজে কথা বলে আমার বিয়ের মুডটা নষ্ট করবেন না। বেশি কথা বলার মতো সময় আমার নেই। শুধু বলবো, আপনার মায়াময়ী মেঘ আর মায়াময়ী নেই। আবিরের মন ভাঙার অপরাধে আজকের পর সে ছলনাময়ী হয়ে যাবে। বুকের উপর পাথর চেপে আপনি তখন গান গাইবেন, কষ্ট দিয়েছ তবু মনে রাখিনি, ছলনাময়ী তুমি আগে বুঝিনি। আবির চোয়াল শক্ত করে বলল, এবার কিন্তু বাড়াবাড়ি করছিস। মেঘ বিরক্ত হয়ে বলল, আমার কথা বিশ্বাস করছেন না তো? ঠিক আছে, কালকেই জানতে পারবেন আপনি। মিম মাত্রই টিউশন থেকে ফিরেছে। ড্রয়িং রুমে আদনানকে দেখে কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে হঠাৎই চেঁচিয়ে উঠল, ভূত ভাইয়া না? মিমের চিৎকারে আদনানের সঙ্গে আয়মানও চমকালো। ভাগ্য ভালো বড়রা কেউ উপস্থিত নেই। মেঘ উপর থেকে ধমক দিল, মিম উপরে আয়। মিম সহসা উপরে চলে গেল। মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করল, ভূত ভাইয়া আমাদের বাসায় কেন? মেঘ দাঁতে দাঁত পিষে বলল, ভূত ভাইয়া কিরে? তার একটা সুন্দর নাম আছে, তার নাম মাহমুদুল হাসান আদনান। কি ব্যাপার বলো তো আপু, তুমি তাকে কিভাবে চেনো? আর আমাদের বাড়িতে কি জন্য এসেছেন? মেঘ মেকি হেসে বলল, মনে হয় আমার জন্য। মেঘ অনেকক্ষণ যাবৎ দোতলার বেলকনিতে ঘুরঘুর করছে। আদনানের সঙ্গে বেশ কয়েকবার চোখাচোখি হয়েছে। আব্বুর নিষেধাজ্ঞার জন্য নিচে এসে কথা বলতে পারছে না। মেঘ ভেবেছিল আদনানের সাথে একটা ছবি তুলে আবিরকে পাঠাবে। ছবি দেখে আবির কিভাবে রিয়েক্ট করে সেটাই দেখতে চাইছিল, কিন্তু আব্বু আর বড় আব্বুর জন্য সেটা কোনোভাবেই পেরে উঠছে না। খাওয়া দাওয়া শেষে সবার থেকে বিদায় নিয়ে আদনানরা বেরিয়ে যাচ্ছে। মেঘ নিজের রুমের ব্যালকনিতে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে। আবিরকে জ্বালানোর দুর্দান্ত সুযোগটা এভাবে মিস হয়ে যাচ্ছে, সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হঠাৎ আবিরের বাইকের শব্দে চমকে তাকালো। মেঘের বিষণ্ণ চেহারায় আকস্মাৎ হাসি ফুটল। কয়েক মুহূর্তের মধ্যেই মুখোমুখি হবে দুজন। আবির চমকাবে, মেঘকে হারানোর ভয়ে আটকে উঠবে। এরপরই শুরু হবে ভয়ানক যুদ্ধ। ভাবতেই ভালো লাগছে। কিন্তু হলো সম্পূর্ণ বিপরীত। আবির বিনয়ের সহিত হাসি মুখে তাদের সাথে কথা বলছে। আবিরের চেহারায় এমনকি কথাবার্তাতে বিরক্তির রেশমাত্র নেই, অথচ আদনান হতভম্ব হয়ে আবিরের দিকে চেয়ে আছে। চোখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আবিরকে দেখে আদনানের চেহারায় ঔজ্জ্বল্য ফিকে হয়ে গেছে। তারা বিদায় নিয়ে বেরিয়ে যাচ্ছে। মেঘ কিং কর্তব্য বিমূঢ়। কি হলো কিছুই বোঝা গেল না। আবির ভীত হওয়ার বদলে ভীত হলো আদনান, কিন্তু কেন? মেঘ দ্রুত নিচে এলো। আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বললেন, তোমাকে বলেছি তাড়াতাড়ি আসতে, এত দেরি করলে কেন? রাস্তায় অনেক জ্যাম ছিল, তোমাকে গতকাল রাতে বলে রেখেছি, একটু আগে রওনা দিতে পারলে না। সরি আব্বু, রাস্তায় এত জ্যাম হবে বুঝতে পারিনি। কেন, কোনো সমস্যা? না, সমস্যা নেই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করো। আলী আহমেদ খান রুমে চলে গেলেন। মেঘ সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, এভাবে চেয়ে আসিস কেন? মেঘের সহজ সরল মনের
অতি সাধারণ প্রশ্ন। আদনান ভাইয়া আপনাকে দেখে ভয় পাচ্ছিল কেন? আদনানকে? আপনি আদনান ভাইয়াকে চিনেন না? একটু আগে যাদের সঙ্গে কথা বলছিলেন তাদের মধ্যে একজন ছিল আদনান ভাইয়া। ও আচ্ছা, তুই চিনিস নাকি? আমাদের ভার্সিটিতে পড়ে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ও, খেয়াল করিনি আমি। মেঘ আবিরের দিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করলো, আবির ভাই যদি আদনান ভাইয়াকে নাই চিনবে তাহলে আদনান ভাইয়া এত ভয় পাচ্ছিলেন কেন? আবির ভাইকে কি চিনেন তিনি, নাকি অন্য কোনো কারণ আছে? আবির মেঘের ভাবুক চেহারার পানে চেয়ে প্রশ্ন করলো, কি ভাবছিস? মেঘ দৃষ্টি সরিয়ে নরম স্বরে জবাব দিল, তেমন কিছু না।